হ্যালো বন্ধুরা, আমি আজকে শোনাবো হোস্টেলের ভূতের গল্প। গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। তীব্র ঠান্ডার মধ্যে প্রবল তুষারপাত হচ্ছিল। ঠিক তখনই হাইওয়েতে একটা গাড়ি এসে থামল মার্গের বাইরে। গাড়ি থামার সঙ্গে সঙ্গে ওই গাড়ির দরজা দুটি খুলে গেল। একজন মহিলা প্রিয়াঙ্কা এবং একজন পুরুষ মোহন সেখান থেকে বেরিয়ে এসে সোজা মূর্চাওয়ারির ভিতরে চলে গেল। সেখানে একজন ইন্সপেক্টর রোহিত আগে থেকেই উপস্থিত ছিলেন এবং তার সাথে মার্গের ইনচার্জও উপস্থিত ছিলেন, যিনি নেশাগ্রস্ত এবং বিড়ি খাচ্ছিলেন। ইনচার্জ, আপনার নিজের ছেলে মারা গেছে তাই না? এদিকে এসো, লাশ দেখব। ইন্সপেক্টর, আই তুমি কি পাগল হয়ে গেছো? কি বলছো? ওদের বাচ্চা মারা গেছে? ইনচার্জ, স্যার, প্রতিদিন কেউ না কেউ মারা যায়, আমি কার যত্ন নিব? ইন্সপেক্টর, তুমি মোটা, সরে যাও। পুরুষ ও মহিলার কাছে ইন্সপেক্টর মাপ করবেন, এখানে আসুন। ইন্সপেক্টর ক্ষমা চেয়ে তাকে সাদা চাদরে ঢাকা শরীরের কাছে নিয়ে গেল। প্রিয়াঙ্কা, তুমি একটা হাসপাতাল চেয়েছিলে আর এখন আমাকে মার্গে একটা লাশের কাছে দাঁড় করালে। বিক্রম, তুমি আমার সাথে কী রকম ঠাট্টা করছো? আমরা তো এক সপ্তাহ আগে হোস্টেল ছেড়েছিলাম, সে ওখানে এত খুশি ছিল। এখন আমরা এখানে মর্গে কি করতে এসেছি? মোহন, প্রিয়াঙ্কা নিজের খেয়াল রেখো, তারা শুধু মুখের স্বীকৃতির অবস্থান জানিয়েছে। মোহন প্রিয়াঙ্কাকে বুঝিয়ে বলছিলেন। পুলিশ যখন মৃতদেহের মুখ থেকে চাদরটি সরিয়ে নেয় তখন প্রিয়াঙ্কা তার ছেলে বিক্রমের নামে চিৎকার করে কাঁদতে থাকে। তার যুবক ছেলের মৃতদেহ দেখে মোহনও নিজেকে সামলাতে না পেরে অনিয়ন্ত্রণভাবে কান্নাকাটি শুরু করে। তারপর কোনো এক অজানা কারণে মোহনকে যা আঘাত করল তা হলো সে সোজা উঠে ইন্সপেক্টরের কলার ধরে তাকে দেওয়ালে ছুঁড়ে দিল। মোহন বলল, আমার ছেলের কি হয়েছে বলো, না হলে আমি এক্ষুনি তোমার ইউনিফর্ম খুলে ফেলব। মোহন এভাবে তাগুদ চালিয়ে যাওয়ার পর ইন্সপেক্টর, যিনি এতক্ষণ শান্ত ছিলেন, হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠলেন। তারপর মোহনের হাত নেড়ে বলল, ইন্সপেক্টর, মন খুলে বলো। জওয়ান মোহন খান্না, আমি এমন কুকুর নেই যে তোমার টুকরো খাই, যে তোমার হুমকিতে ভয় পাবো। এখন যদি আপনার ছেলেকে না হারাতেন তবে দাঁড়িয়ে থেকে আর কি করা যায় বলতাম। আচ্ছা, ভিক্টোরিয়া হোস্টেলের পিছনে আপনার ছেলের লাশ পাওয়া গেছে। প্রিয়াঙ্কা, আমার ছেলে সেখানে পড়াশুনো করতে গিয়েছিল, এখন লাশ হয়ে ফিরেছেন। এ কি সেখানে? ইনচার্জ, সেখানে মৃত্যুর বেলেল্লাপনা আছে। ওখান থেকে ওই প্রথম লাশ আসেনি, আর আগেই বহু মৃত্যুর ঘটনা ঘটেছে, কিন্তু কেউই রহস্যের সমাধান করতে পারেনি। যে চেষ্টা করেছে সে মারা গেছে। ইন্সপেক্টর খান্না স্যার, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি এই রহস্যের সমাধান করব এবং তাকে জেলে নিয়ে গেলে মৃত্যু হবে, তার সাথে যাই ঘটুক না কেন। ইনচার্জ, আপনি তরুণ, উদ্যম আছে, চেষ্টা করুন, অন্য বিবেকবান্নারা সেখান থেকে দূরে থাকুন। এই বলে মর্গের ইনচার্জ বেরিয়ে গেলেন আর যাওয়ার সময় ইন্সপেক্টরকে চ্যালেঞ্জও করেন, কেউ কি এই মামলার সমাধান করতে পারবে না? কারণ এর পেছনে রয়েছে অনেক রহস্য। কিন্তু পরিদর্শকও সিদ্ধান্ত নেন যে তিনি কেবল সত্যটি খুঁজে বের করবেন। তাই পরের দিনই কলেজে ছাত্রের ছদ্মবেশে পৌঁছান তিনি। কিন্তু এখানে পৌঁছানোর সাথে সাথে সে খুব অদ্ভুত অনুভব করে এবং ভাবতে শুরু করে যে পাহাড়ের শেষ প্রান্তে একটি খাদের কাছে একটি ছাত্রাবাস কে বানাবে? এমন জায়গায় কেউ কিভাবে তাদের সন্তানকে রেখে যেতে পারে, তাও কান্নার মতো মানুষ? হোস্টেল দেখলেই মনে হয় নির্জন জায়গা। রোহিত হোস্টেলে যাওয়ার কথা, তখন হোস্টেলের এক প্রহরী তাকে থামায়। চৌকিদার, কোথায় যাচ্ছ বাবু? রোহিত, হোস্টেলে ভর্তি হতে হবে। চৌকিদার,
ভর্তি হতে চাইলে রাতে এসো, এখানে দিনের বেলায় কোনো কাজ নেই। রোহিত, কি? দিনে কোনো কাজ হয় না কেন? চৌকিদার, আরে তা হয় না মানে হয় না কি? কেন, কিভাবে? বেশি প্রশ্ন করবেন না বাবু, যাও। রোহিত, খুব অদ্ভুত নিয়মকানুন আছে। রোহিত তার কাব্য শেষ করেনি এবং প্রহরী সেখান থেকে চলে গেল। রোহিতও ভেবেছিল যে সে যদি পুরো সত্য জানতে চায় তবে তাকে ঠান্ডা মেজাজের সাথে কাজ করতে হবে। তাই সে রাতের জন্য অপেক্ষা করতে শুরু করে। হোটেলের গেটে বসে থাকতে থাকতে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু সেখানে কোনো নড়াচড়া নেই। সন্ধ্যার পরেও রাত তার মোটা কম্বলে ঢেকেছিল। হোস্টেল তখনও নির্জন, যেন সেখানে কেউ থাকে না। রোহিত এখন বিশ্বাস করতে শুরু করেছে যে এই হোস্টেলে আর কিছু নেই, তাই সে ওখান থেকে চলে যাবে। এমন সময় হঠাৎ পেছন থেকে একটা আওয়াজ আসে, চৌকিদার, কোথায় যাচ্ছ বাবু? ভিতরে আয়, ভর্তি নিবি না? এই কণ্ঠটা রোহিতের চেনা মনে হলো। যখন সে পেছন ফিরে দেখল, ভিতরে সেই প্রহরী যে সকালে বাইরে ছিল, কিন্তু রোহিত সারাদিন বাইরে বসেছিল। তারপর সে প্রহরী কখন ভিতরে গেল? চৌকিদার, আর একটু ভেবে দেখ বাবু, ভর্তি হতে চাইলে ভিতরে আয়। রোহিত প্রহরীকে অনুসরণ করল, কিন্তু গেট থেকে রিসেপশনে যাওয়ার সময় কিছুই স্বাভাবিক ছিল না। রোহিতের মন খারাপ হয়ে গেল যে এখন পর্যন্ত হোস্টেলের প্রতিটি রুম যা সম্পূর্ণ অন্ধকারের কবলে ছিল। বাতি জ্বলছিল এবং জানালা থেকে ছায়া স্পষ্ট দেখা যাচ্ছিল, যেন ভেতরে কেউ আছে। কিন্তু এমন কোনো হোস্টেল যেখানে দিনে কেউ আসে না এবং রাতে এত হইচই। হোস্টেলের রিসেপশনকে চশমা পরা একজন লোক বসেছিল। একজন বড় লোক বসেছিল। চৌকিদার, স্যার, এই বাবু ভর্তির জন্য এসেছে, আমি দরজায় যাব। রিসেপশনে বসা লোকটা কিছু না বলে একটা ফর্ম আর রুম নাম্বার দিল। এগিয়ে দিল 307 এর চাবি। আর রোহিতের কিছু জিজ্ঞেস করা ছিল। লোকটি তার আঙ্গুল দিয়ে অন্যদিকে ইশারা করল, যেখানে রুল বোর্ড বসানো ছিল। রোহিত রুম বোর্ডের কাছে পৌঁছে গেল। প্রথম নিয়মটা পড়েই তার মন ঘুরতে শুরু করলো। সেই বোর্ডের প্রথম নিয়ম ছিল যে এখানে কেউ কারো সাথে কথা বলতে পারবে না, নিজের কাজ মনে করবে। দ্বিতীয়ত, ভুল করেও কারো ঘরে প্রবেশ করবেন না এবং কাউকে প্রবেশ করতে দেবেন না। তৃতীয়ত, আপনি একবার আপনার ঘরে গেলে বাইরে আসবেন না। রোহিত, এগুলো কি ধরনের নিয়ম? জোরে জোরে এই বলে রোহিত পিছন ফিরে দেখলেন সেখানে কেউ নেই। মেইন গেটের প্রহরী না রিসেপশনের লোক। রোহিত আর কিছু না ভেবে নিজের রুমের দিকে চলে গেল। পথের সব কক্ষ এভাবে বন্ধ ছিল যেন সেখানে কেউ থাকে না। তারপর সে তার 307 নম্বর রুমে পৌঁছে তার ব্যাগটি রেখে তার ঘরের চারপাশে দেখতে লাগলো। তখন বাইরে থেকে একটা বিকট চিৎকারের আওয়াজ এলো, আর রোহিত এই চিৎকারে ঘর থেকে বেরিয়ে এলেও কাউকে দেখতে পাননি। হোস্টেলের আলো আর আগের মতো শান্ত ছিল না, কিন্তু ঝিকিমিকি করছিল। এত জোরে চিৎকার শুনেও এমন যেন সব শান্ত হয়ে গেল ভেবে রোহিত অবাক হয়ে গেল। যেন কেউ পড়ছে না, কেউ তাদের দরজা খুলতে প্রস্তুত ছিল না। তাই রোহিত নিজেই সদর দরজায় টোকা দিতে শুরু করেন। রোহিত ভাই, রোহিত, আমি এই হোস্টেলে নতুন, শুধু দরজা খুলুন। ভেতর থেকে কোনো সাড়া আসেনি। রোহিত তৃতীয় তলার কক্ষের দরজা খোঁচানোর চেষ্টা করলেও কেউ বাইরে আসতে প্রস্তুত ছিল না। তারপর শেষ পর্যন্ত একটি দরজা ধাক্কা দিয়ে ভেঙে ফেলে। ঘরের ভেতরের অবস্থা এমন ছিল যেন আগুন লেগেছে। মাটিতে পড়েছিল একটি কঙ্কাল, শরীর অর্ধেক পুড়ে গেছে। রোহিত তার হিল পায়ে বাইরে গিয়ে দেখে যে পুরো হোস্টেলে আগুন লেগেছে এবং ঘরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে।
যে কক্ষে ধাক্কা দিয়েও কেউ দরজা খুলছে না, সেখানে প্রতিটি ঘর থেকে দরজা খুলতে কেউ একজন ভেতর থেকে চিৎকার করে দরজা খুলতে সাহায্য চাইছে। ভিতরে আগুন ছিল, কিন্তু আশেপাশে কেউ তাদের কথা শোনার জন্য ছিল না। রোহিত দরজা খোলার চেষ্টা করার সাথে সাথে একটি শিখা তার দিকে এগিয়ে যায় এবং তার কাপড়ে আগুন ধরে যায়। রোহিত তার শরীরের আগুন নিভানোর সময় এতটাই ভয় পেয়ে যায়, কখন যে সিঁড়িতে পৌঁছে গেল বুঝতেই পারেনি এবং তারপর সে পিছলে সিঁড়ি দিয়ে নিচে পড়ে গেল। তার জামা কাপড়ের আগ নিভে গেছে, কিন্তু এখন সে পুরোপুরি আহত। যে যখন প্রহরীর দিকে চোখ পড়ল, তখন সে ব্যথায় কতরাচ্ছে আর সে তার দিকে এগিয়ে গেল। রোহিতও তাকে ডাকলো, কিন্তু সে ফিরে গেল না। সে শুধু ভূতের মতো আগুনের দিকে তাকিয়ে রইল, আর তার সামনে পড়ে আছে সেই অভ্যর্থনার অর্ধপোড়া লাশ। রোহিত রোহিত চাচা, এখানে কি হচ্ছে? আর এই আগুন এখানে কিভাবে শুরু হলো? আর তাদের কি হয়েছে? আপনি কাউকে সাহায্যের জন্য ডাকছেন না কেন? চৌকিদার, সাহায্য করতে অনেক দেরি হয়ে গেছে বাবু। এখন এই আগুন রোজ কাটার মতো চলবে বুকে। এই কথা বলার সাথে সাথে প্রহরী ফিরে গেল এবং রোহিত তার জ্ঞান হারিয়ে ফেলল, কারণ সেও খারাপভাবে দঙ্গ হয়েছিল। রোহিত, আরে কি হয়েছে তোর? চলো এখান থেকে বের হয়ে হাসপাতালে যাই। চৌকিদার, বাবু, মৃত মানুষের ডাক্তার লাগে না। রোহিত, মানে? চৌকিদার, বাবু মানে জানতে চাইলে এইটা দেখুন। এই কথা বলার সাথে সাথেই প্রহরী রোহিতকে কলার ধরে ধাক্কা দিয়ে করিডোরের শেষ দেওয়ালে ফেলে দিল। তারপর প্রতিটি ঘর থেকে জম্বির মতো মৃতদেহ বেরিয়ে আসতে লাগলো এবং ধীরে ধীরে রোহিতের দিকে এগোতে লাগলো। কিন্তু রোহিত এতটাই দেওয়ালে আটকে গিয়েছিল যে সে নড়তে পারছিল না। রোহিত, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? আরে তুমি গতকাল যাকে মেরেছিলে তাকে রেহাই দাওনি। চৌকিদার কাঁদতে কাঁদতে বলল, বাবু ছেড়ে যাচ্ছেন কেন? আমাকে ছেড়ে যাচ্ছেন কেন? যে ব্যক্তি আমাদের জ্যান্ত পুড়িয়ে হত্যা করে সেও শিশু। আসলে ঘটনাটা প্রায় 6 বছর আগে ঘটেছিল, যখন এই এলাকায় একটাই হোস্টেল ছিল, ভিক্টোরিয়া হোস্টেল। এই হোস্টেলের একটা ভালো নাম ছিল। এটা দেখে অন্য কেউ এখানে একটা নতুন হোস্টেলও খুলেছিল, যার নামও ছিল ভিক্টোরিয়া হোস্টেল। এবং পুরানো ভিক্টোরিয়ানরা এর প্রতিবাদ করলে তারা বলল, ঠিক আছে, আগামীকাল থেকে আপনি একটি মাত্র ভিক্টোরিয়া হোস্টেল দেখতে পাবেন। এই কথা শুনে ভিক্টোরিয়া হোস্টেলের লোকজন স্বস্তিতে পড়েন। তারা ভেবেছিল যে তারা হোস্টেলের নাম পরিবর্তন করে অন্য কিছু করবে এবং পরের দিন সকালে তারা কি করবে তা জানবে। কিন্তু তার আগেই একটা রাত হলো এবং সেই রাতেই ভিক্টোরিয়া হোস্টেলে একটা নতুন ছেলে অ্যাডমিশন নিতে আসে। অভ্যর্থনা তাকে 307 নম্বর কক্ষ দিয়েছিল। এই ছেলেটিকে নতুন হোস্টেল মালিকরা পাঠিয়েছেন, তা জানতেন না, যার জেরে মধ্যরাতে প্রথমে ছাত্রাবাসের সব কক্ষে তালা ঝুলিয়ে পরে পুরো হোস্টেলে আগুন ধরিয়ে দেয়। এমনকি ওয়ার্ডেন ও প্রহরীও তা ঠেকাতে না পেরে সবাই আগুনে পুড়ে মারা যায়। এখন তারা খুব কমই জানত যে গতকাল থেকে শুধুমাত্র একটি ভিক্টোরিয়া হোস্টেল দেখা যাচ্ছে। সেই থেকে আজ অবধি যারাই রাতে ভিক্টোরিয়া হোস্টেলের খোঁজে বের হয়েছে, তারাই সেই ভিক্টোরিয়া হোস্টেল খুঁজে পেয়েছে এবং বিনিময়ে তারা পেয়েছে মৃত্যু। কারণ ভিক্টোরিয়া হোস্টেলে যে আগুন দিয়েছে সে পালিয়েছে, তাই রাতে যে এখানে আসবে সে ভিক্টোরিয়া হোস্টেলে মারা যাওয়া সবার চোখে খুনি হয়ে যাবে। এভাবে আমি ইন্সপেক্টর রোহিত কি করতে পারে তা বলার দরকার নেই। ঘটেছে
তাই না?